শুভ সন্ধ্যা। বাই বাংলা সাপ্তাহিক বিজ্ঞান আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাই বাংলার এই আড্ডায় আমরা চেষ্টা করি বিজ্ঞানকে সহজ ভাষায় তুলে ধরতে, যেখানে গবেষণার গল্প থাকে, বাস্তব অভিজ্ঞতা থাকে, আর থাকে ভবিষ্যৎকে দেখার একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি। আজকের এই আড্ডায় আমাদের সাথে আছেন আন্তর্জাতিক গবেষণা অভিজ্ঞতা সম্পন্ন তরুণ বিজ্ঞানী মনির হোসেন। তিনি বর্তমানে তাইওয়ানের সুচি ইনস্টিটিউট অফ আই রিসার্চ ওয়ালিয়নে গবেষণার সঙ্গে আছেন। এছাড়াও তিনি কাওসিয়ং মেডিকেল ইউনিভার্সিটি তাইওয়ান থেকে মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজিতে এমএসসি এবং নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে মাইক্রোবায়োলজিতে বিএসসি সম্পন্ন করেছেন। চোখের ভাইরোলজি ও মলিকুলার বায়োলজিতে তিনি ৩ বছরের বেশি সময় গবেষণা অভিজ্ঞতা নিয়ে তিনি কাজ করছেন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্নায়ু ক্ষয় কিভাবে ঘটে এবং কিভাবে চিকিৎসার মাধ্যমে তা মোকাবিলা করা সম্ভব। আমাদের আজকের টপিকটাও আমরা এই বিষয়ে রাখার চেষ্টা করেছি। মনির ভাই মাইক্রোব থেকে নিউরন, চোখের গবেষণায় স্নায়ুক্ষয় ও নতুন চিকিৎসা সম্ভাবনা। এই আড্ডাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে Facebook, YouTube ও LinkedIn এ। আপনারা যারা লাইভে যুক্ত আছেন, প্রশ্ন ও মতামত কমেন্টে জানাতে পারেন। তাহলে আমরা আর দেরি না করে চলুন শুরু করি আজকের বিজ্ঞান আড্ডা। আসসালামু আলাইকুম মনির ভাই। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই আমি ভালো আছি। আমরা আমরা এই বিজ্ঞান আড্ডায় ১ম এই আপনাকে যে প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি, আপনার বাংলাদেশে থাকতে আপনি মাইক্রোবায়োলজিতে কিভাবে গেলেন এবং পরবর্তীতে তাইওয়ানে গেলেন? তো আপনার এই মাইক্রোবায়োলজি থেকে পরবর্তীতে চোখের চিকিৎসা কিভাবে পরিবর্তিত হলো? সেটা নিয়ে আপনি যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আমাকে বিশেষ করে বাই বাংলাকেও ধন্যবাদ যে আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আনার জন্য, নিয়ে আসার জন্য। আসলে বাংলাদেশে আমি আমার পড়াশোনা আমি শুরু করেছি আমার ব্যাচেলর আমি করেছি হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তো সচরাচর যা হয় কি আমি যখন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে ভর্তি হই, তখন আমি আসলে জানতাম না যে মাইক্রোবায়োলজি সম্পর্কে বা এটার ডিপ সম্পর্কে, এটা কি নিয়ে কাজ হয় বা এটার পড়াশোনা কি, এই ব্যাপারে আমার আসলে তেমন কোনো ধারণা ছিল না। তারপর আমি আসলে মাইক্রোবায়োলজিতে প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এরকম অতিবাহিত করার পরে বুঝলাম আচ্ছা এই সাবজেক্টটা খুব ভালো বা অনেক নতুন জিনিস আমি শিখতে পারতেছি বা জানতে পারতেছি, যেগুলো আমি আগে জানতাম না। বা এরপর শুরুর দিকে একটা কনফিউজিং ছিল যে আসলে আমার ক্যারিয়ারটা কি হবে। মানে আমরা সবাই যেভাবে চিন্তা করি কি বাংলাদেশে যে আমি এই সাবজেক্টে ভর্তি হইলাম, গ্রাজুয়েশন করার পরে আদৌ কি আমার জব হবে কিনা, মানে চাকরি হবে কিনা, এই এই প্রশ্নের মধ্যে অনেকদিন সীমাবদ্ধ, মানে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য মোটামুটি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে যে আমি এই সাবজেক্টে পড়ার পরে আসলে চাকরি পাবো কিনা। দেখ আলহামদুলিল্লাহ চতুর্থ বর্ষ বা শেষের দিকে মোটামুটি একটু একটু ক্লিয়ার হয়েছে যাচ্ছে না, বাংলাদেশে যদি চাকরি নাও পাই, আন্তর্জাতিক বা বহির্বিশ্বে বা বিদেশে এর একটা ব্যাপক চাহিদা আছে। তো সেই থেকে আসলে কিছুটা ইন্সপায়ার্ড হওয়া যে ঠিক আছে হায়ার স্টাডিতে করা যেতে পারে, বিশেষ করে রিসার্চের দিকে একটু মনোনিবেশ করা যেতে পারে। তো এই ধারণা থেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করা, তারপর কিছুদিন বাংলাদেশে অল্প সময় একটা ফার্মা ইন্ডাস্ট্রিতে ছিলাম। তারপরে ডিসিশন নিয়ে ঠিক আছে বাইরে চলে আসি। এখন যদি প্রশ্ন আসে যে ভাই তাইওয়ান কেন, দুনিয়াতে এত দেশ থাকতে কিভাবে তাইওয়ান চলে আসলে, এই প্রশ্নটা স্বাভাবিকত থাকে। হ্যাঁ, তো এই প্রশ্নটার উত্তর সেম, কোনো স্পেসিফিক কারণ ছিল না যে তাইওয়ানে এডমিশন হয়েছে। তো আমি আসার আগেও জানতাম না আসলে এখানে কি হবে বা কি হইতে পারে। শুধু এতটুকুই বুঝতে পারছি, আমি আমার যে মেন্টর ছিল বা আমার যে যিনি সুপারভাইজার ছিল বাংলাদেশে, ওনাকে আমি শুধু জিজ্ঞাসা করছি স্যার আমি তো এই ইউনিভার্সিটিতে এডমিশন হয়েছে, আমি কি করব। উনি শুধু আমাকে এক বাক্যে এটাই বলছে যে তুমি ওই অপরচুনিটিটা মিস করিও না। তখন আমি আসলে যোগ বিয়োগ করি না যে আচ্ছা আমি এখানে গেলে আহ, এই গ্রাজুয়েশন করার পরে আবার কি চাকরি হবে কি হবে না, এই এই প্রশ্নটা আসলে সবসময় থাকে আমাদের, আমরা যারা আসলে পড়াশোনা করি বা পড়াশোনাতে আছি। এই প্রশ্নের উত্তরটা তখন আসলে আমার কাছে ছিল না যে আদৌ কি আমার চাকরি হবে কি হবে না, বা আমার ক্যারিয়ারটা কোন দিকে যাবে কি যাবে না। কিন্তু ফাইনালি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে না আমি তাইওয়ানে যাই।
কিন্তু আসার পরে আলহামদুলিল্লাহ এখানে রিসার্চ কালচার, এখানে প্রফেসরদের অ্যাটিটিউড, ল্যাব সবকিছু দেখার পরে মনে হলো যে না, আমার সিদ্ধান্তটা মনে হয় ভুল হয়নি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আ বাংলাদেশ থেকে তাইওয়ানে কিভাবে গেলেন এবং স্কলারশিপে বাংলাদেশের শিক্ষার্থীরা কিভাবে যেতে পারে? তাইওয়ান সম্পর্কে আসলে তেমন একটা কথা হয় না। হ্যাঁ, এটা আসলে কি তাইওয়ান সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। বিশেষত হইলো তাইওয়ানের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ নাই। যার কারণে আমাদের দেশের অনেকের কাছেই তাইওয়ান অজানা, বা তাইওয়ান নামের দেশে তারা যে বিভিন্ন ধরনের স্কলারশিপ আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে প্রোভাইড করে, এটা আসলে অনেকের কাছেই অজানা। অজানার একটা কারণ হলো আহ, আমাদের সিনিয়ররা যেই কান্ট্রিতে বেশি এর আগে হায়ার স্টাডিতে তারা গেছে, তারাই মূলত এটা প্রচার করে, বা অন্যরা জুনিয়ররা তাদের কাছে ইনফরমেশনটা পায়। তো সেই হিসেবে তাইওয়ানে আমাদের সিনিয়রদের যে সংখ্যাটা সেটা অনেক কম, খুব হাতে গোনা কয়েকজন ছিল। বাকি এখন আলহামদুলিল্লাহ অনেক, এই সংখ্যাটা অনেক বাড়তেছে। তো যার কারণে এই ইনফরমেশন আমাদের খুবই কম ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ডিপার্টমেন্টেরই তিন 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 থেকে চারজন সিনিয়র সিনিয়র ভাই তাইওয়ানে আসছে। তো তাদের মারফতে আমি জানতে পারছি যে আচ্ছা, তাইওয়ানে তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা সুযোগ দেয়, ঠিক আছে আমি অ্যাপ্লিকেশন করি। এবং তারাও স্কলারশিপ প্রোভাইড করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। এইভাবেই আমার আসলে তাইওয়ানের সাথে পরিচয় হওয়া কি। জি ভাইয়া, বুঝতে পারলাম। ভাই আপনার এই এমএসসি করেছেন হচ্ছে কাওসিয়ং মেডিকেল ইউনিভার্সিটিতে। হ্যাঁ, কাওশং ওখানে মেডিকেল ইউনিভার্সিটি। হ্যাঁ, ওখানকার গবেষণা সংস্কৃতি যদি বলি, ল্যাব অভিজ্ঞতা বাংলাদেশের ল্যাবের সাথে আপনার তুলনা যদি করেন এনভায়রনমেন্ট টা কিরকম মনে হয়? আচ্ছা, বাংলাদেশের কথা যদি বলি, আমি তো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পড়াশোনা করছি মাইক্রোবায়োলজিতে। তো বাংলাদেশে মাইক্রোবায়োলজিতে আমরা যখন পড়াশোনা করছি, তো আমাদের ল্যাব থাকতো। দেখা গেছে আমাদের ইউনিভার্সিটি তখন মাত্র নতুন ছিল, একবারই নতুনের দিকে। তো আমাদের একটা মাত্র ল্যাব ছিল। এই একটা মাত্র ল্যাবেই প্রত্যেক মানে চার ইয়ারে যে প্রত্যেক সবাই আমরা ল্যাবে অ্যাটেন্ড করতাম। তো একটা মাত্র ল্যাবে সব স্টুডেন্টরা, তো আমাদের খুব অপরচুনিটি খুবই কম কম ছিল কি। দেখা গেছে একটা পেট্রি ডিশ আমরা হাফ হাফ করে, একজন এক সাইডে কালচার করতো, আরেকজন এক সাইডে কালচার করতো ব্যাকটেরিয়া। খুবই ব্যাকটেরিয়া মানে, কালচার। হ্যাঁ। তো যেহেতু আমাদের আচ্ছা। জাস্ট মানে ওই সময় ইউনিভার্সিটি নতুন ছিল, প্লাস স্টুডেন্ট সংখ্যা একটু বেশি তখন এনরোল করাইতো, 40 বা 43 জনের মতো, বাকি এখন একটু কম। কিন্তু তাইওয়ানে আসার পরে দেখলাম উল্টা। এখানে সিস্টেম হলো প্রত্যেক প্রফেসরের আলাদা আলাদা একটা করে ল্যাব থাকে। হ্যাঁ, এটা আমাকে খুব মানে আমি একটু অবাক হয়ে গেলাম। আচ্ছা, একই ডিপার্টমেন্টে 5 জন প্রফেসর বা 10 জন প্রফেসর, এই 10 জন প্রফেসরের 10টা আলাদা আলাদা ল্যাব, আলাদা আলাদা ল্যাব। তো এই ওদের জিনিসটা বাজেটও মনে হয় আমাদের অনেক বেশি থাকে। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে একটু নতুন মনে হয়েছে আসার পরে। আচ্ছা, যে জায়গায় আমরা একটা ল্যাবে পুরা ডিপার্টমেন্টের সবাই কাজ করতাম, আর এই জায়গায় একটা প্রফেসরের আলাদা একটা ল্যাব। এবং এমন না যে মেশিনারিজ আমরা শেয়ার করি, না এরকম না। একটা প্রফেসরের তার ল্যাব রান করার জন্য যে ধরনের মেশিনারিজ বা ইনস্ট্রুমেন্ট দরকার, তার সবগুলো তার কাছে আছে। হ্যাঁ, ঠিক আছে, কিছু কমন ফেসিলিটিস থাকে যেটা সবাই ইউজ করতে পারে কি। তো এই জিনিসটা আমার কাছে একটু মানে অদ্ভুত লাগছে। যেহেতু আগে আমি এই কালচারের সাথে পরিচয় ছিলাম না। হ্যাঁ, সত্যিই চমৎকার। আর ইনস্টিটিউট অফ আই রিসার্চ ওইখানে আপনার কোন ধরনের আচ্ছা, দেখছেন সূচিতে? হ্যাঁ, সূচিতে দেওয়া, আমি যখন আমি তাইওয়ানে, বাংলাদেশ থেকে তাইওয়ানে আসার পরে আমি তো প্রথম যে ল্যাব, আমার যে সুপারভাইজার ছিল উনি আসলে ভাইরাস নিয়ে কাজ করেন। তো বাংলাদেশে আমি কাজ করছি মূলত ব্যাকটেরিয়া নিয়ে, ইভেন আমি ফার্মাতেও কাজ করছি, মানে ব্যাকটেরিয়া নিয়ে। আমার সব কাজ ছিল ব্যাকটেরিয়া কালচার। কিন্তু তখনও আমি জানতাম না আসলে ভাইরাস কিভাবে কালচার করে। টোটালি আচ্ছা। ডিফারেন্ট। ব্যাকটেরিয়ার জন্য হ্যাঁ, হ্যাঁ। আমরা ইউজ করি ব্যাকটেরিয়াল মিডিয়া, যেটা ওটা ইউজ করি, ঠিক আছে। মিডিয়া দেওয়ার পরে ওটাকে প্লেট বানানোর পরে ব্যাকটেরিয়া ইনোকুলেশন করে দিলে কি হয়, ব্যাকটেরিয়া গ্রো করে। কিন্তু ভাইরাস কালচারটা তো এরকম না। ভাইরাসের জন্য আসলে লিভিং সেল দরকার হয়। হুম। তো আমার কাছে পুরাই নতুন ছিল, এবং যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে। আমার মিনিমাম 1 বছর পর্যন্ত আমার পুরা নতুন নতুন টেকনিক গুলো শিখতে হয়েছে। তো ফাইনালি যখন আমি এখান থেকে গ্রাজুয়েশন করে ফেলি, তখন আমি আরেকটা ল্যাবে জয়েন করছি এজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সেখানে আমি প্রায় 1 বছরের মতো কাজ করছি। কিন্তু ভাইরোলজিতে একটা মেজর সমস্যা হলো আমাকে ভাইরাসে কালচার করা, প্লাস হইলো
ভাইরাল স্টক মেনটেন করা, নিউ কালচার করা। তো এটার জন্য একটা কন্টিনিউয়াস আপনাকে লেবে থাকতে হয় যদি এভাবে চিন্তা করেন। তারপরে আমার ওই এটা কি জবটা ইকোলাই দিয়ে করে ভাই? না, এটা কি ইকোলাই হ্যাঁ, দিয়ে করে? এটা হলো কি আমরা ডিপেন্ড করে আপনি কোন ভাইরাস নিয়ে কাজ করছেন। কিছু আছে ফাস্ট ভাইরাস যেটা ব্যাকটেরিয়ার সাথে ব্যাকটেরিয়া ডেফিনেটলি ব্যাকটেরিয়া লাগে, কিন্তু আমি ডেঙ্গি ভাইরাস নিয়ে কাজ করছি, জিকা ভাইরাস নিয়ে কাজ করছি, প্লাস হলো EV71 যেটা, এগুলো হলো হিউম্যান সেল লাগে। হিউম্যান সেল আপনার আচ্ছা, যেমন হ্যাপা সেল অথবা আদার যে সেলগুলো আছে ওই সেলগুলোর দরকার পড়ে কি। আর ফাস্ট ভাইরাস সেটা হলো গিয়ে আলাদা, আপনাকে ব্যাকটেরিয়া দিয়ে ওটাকে কালচার করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, আসলে এখন সত্যি আমি খুবই যদি চমৎকার এটা। হ্যাঁ, ব্যাকটেরিয়া কালচারটার সাথে ভাইরাস কালচারটা একটু ডিফারেন্ট কি। আ আপনাকে ব্যাকটেরিয়ার সাথে ভাইরাসের আসলে অনেক ডিফারেন্স। তো আমার তো অভিজ্ঞতা ছিল না। তো আমার আসলে একটা অনেক লম্বা জার্নি চলে গেছে। প্রায় মিনিমাম ১ থেকে ১.৫ বছর চলে গেছে আমার শুধু শিখতেই টেকনিক গুলো। আর কিভাবে সূচিতে আসলাম, মানে আমি আই রিসার্চ এ কিভাবে আসলাম এটাও একটু ইন্টারেস্টিং বলা যায়। আমি আহ ওই আরেকটা আমার মাস্টার্স এর পরে আমার একটা প্ল্যানিং ছিল যে ঠিক আছে আমার পুরা ক্যারিয়ার আমি বায়োলজি দিয়ে করব। ভাইরাসের প্রতি একটা আগ্রহ হয়ে গেছে। আপনি যদি হ্যাঁ, এখনো কাজ দেখেন করার পরে। মানে ভাইরাসের প্রতিষেধক যেটা মানে অ্যান্টি ভাইরাল যে প্রতিষেধক বা আমরা যদি ওষুধের কথা বলি, অ্যান্টিভাইরাল ওষুধ কিন্তু পৃথিবীতে অনেক কম। ইভেন আমাদের দেশে ডেঙ্গি ভাইরাস যেটা প্রতি বছর প্রতি মানুষ ইনফেক্টেড হয়, কিন্তু এখনো কিন্তু ডেঙ্গি ভাইরাসের কিন্তু কোনো প্রতিষেধক নাই, মানে ট্রিটমেন্ট নাই। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। কিন্তু আমি যদি হ্যাঁ, দেখেন যে এই ভাইরাসের জন্ম কত সালে 1953 বা সামথিং এই 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 আশেপাশে হবে কি, কিন্তু এখনো প্রতি পর্যন্ত বছর তো অনেক প্রচুর মানুষ মারা রিসার্চ যাচ্ছে। হচ্ছে। হ্যাঁ, প্রচুর রিসার্চ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু অ্যান্টিভাইরাল এজেন্ট কিন্তু এখনো পর্যন্ত ওইরকম নাই। তো ওই সময় আমার ইচ্ছা ছিল যে ঠিক আছে আমি ভাইরোলজি ফিল্ডে আমি কেরিয়ার করি। কিন্তু পরবর্তী সময় আমি যখন ডিগ্রি শেষ করার পরে জবে জয়েন করলাম মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ফুল টাইম। তো ওইখানে একটু স্ট্রাগল ফেস করতেছি, কাজকর্ম আসলে যেরকম হওয়ার কথা ছিল ওরকম হচ্ছে না। তো পরবর্তী সময় আমি ল্যাব সুইচ করি। ল্যাব সুইচ করার পরে আমি এখন যে ল্যাবে ল্যাবে আসছি ওই ল্যাবে চলে আসলাম। তখন এইখানে দেখলাম যে আমার পুরা ট্র্যাক ডিফারেন্ট হয়ে গেছে। আগে ছিলাম আমি কি একই বায়োলজি ইনস্টিটিউটে যদি ছিল? জি? হুম, ওই আপনার ল্যাব কথাটা যে চেঞ্জ বুঝিনি। করছেন এটা কি মানে একটাই ইনস্টিটিউট ওইটাই? হ্যাঁ, না। আগে ছিলাম আরেকটা ইনস্টিটিউটে, আরেকটা ইউনিভার্সিটির আন্ডারে। তখন সেটা চেঞ্জ করে অন্য একটা সিটিতে অন্য একটা ইনস্টিটিউটের আন্ডারে চলে আসছি কি। পুরা রিসার্চ ডিফারেন্ট হয়ে গেছে। আগে ছিল জি। ভাইরাস নিয়ে, তো এখন এসে এখন চেঞ্জ করে আসলাম। সেটা হয়ে গেল পুরা চোখ, আই। এটা আরো ইন্টারেস্টিং। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ভাইয়া, তো আপনার এই চোখের গবেষণায় আ ভাইয়া কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার কথা বোঝা যাচ্ছে। হ্যাঁ। ভাইয়া আপনার চোখের গবেষণায় আপনার মাইক্রোবায়োলজির শিক্ষা কতটুকু কাজে এসেছিল? উম আসলে মাইক্রোবায়োলজির যদি আমরা বলি, মাইক্রোবায়োলজি তো একটা ব্রড ব্রড সাবজেক্ট। আপনার এখানে ভাইরাসের কথা বলতে পারেন, ব্যাকটেরিয়ার কথা বলতে পারেন, ফাঙ্গাসের কথা বলতে পারেন। তো যেমন আমি যদি চোখের একটা আ রোগের কথা বলি, আ আমরা জানি অনেক সময় চোখে ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড হয়ে যায়। ব্যাকটেরিয়াল আমরা যদি এটা বলি, আ কোন কারণে আমাদের চোখ যদি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায়, তাহলে এই যে ইনফেকশনটা হইলো এটাও একটা ব্যাকটেরিয়া দিয়ে হইলো অথবা ভাইরাস দিয়েও ইনফেকশন হইতে পারে। তো সরাসরি মাইক্রোবায়োলজির সাথে চোখের ডিজিজের কিন্তু একটা সরাসরি রিলেশনশিপ আছে। হ্যাঁ। হ্যাঁ, এর মানে এই না যে চোখের সব ডিজিজ ব্যাকটেরিয়াল দ্বারা ইনফেকশন হয় বা ভাইরাস দ্বারা। এর বাহিরেও কিছু ডিজিজ আছে যেটা আমরা হয়তো সামনে আলোচনা করব। তো কিছুটা জি, জি। রিলেশন আছে। আমি যদি বলি যে মাইক্রোবায়োলজির সাথে আই রিসার্চ এর কিছুটা রিলেশনশিপ আছে। জি। ভাইয়া তো এখন আপনার যে মে হ্যাঁ, ভাইয়া কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার কথা ক্লিয়ার আপনার কোনো যে মানে সমস্যা নেই। গবেষণা নিউরো ডিজেনারেশন, তো এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আপনি যদি মানে সংক্ষিপ্ত করে বলতেন এই বিষয়ে একটু। আচ্ছা, আমি বা আমাদের ল্যাবে এখন আমরা কি করি? এটা যদি সহজভাবে বলি, আমাদের মেইন রিসার্চ হলো চোখের ডিজিজ মানে কি কারণ একটা চোখের রোগ কিভাবে হইতে পারে তার মেকানিজমটা আইডেন্টিফিকেশন করা। একই সাথে এর ট্রিটমেন্ট কি হইতে পারে তার মেকানিজম আইডেন্টিফিকেশন করা।
দুইটা, একটা হলো ডিজিজ প্লাস হলো ডিজিজের ট্রিটমেন্ট। আপনি মানে শুনে একটু অবাক হবেন, কারো চোখের ভিশন যদি একবার নষ্ট হয়ে যায়, মানে কেউ যদি একবার অন্ধ হয়ে যায়, এটা কিন্তু পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো ওষুধ নাই, এমন কোনো টেকনোলজি নাই বা এমন কোনো প্রযুক্তি নাই সে তার চোখের ভিশন আবার ফিরে পাবে। এখনো পর্যন্ত সেটা আবিষ্কার হয়নি। অথচ হ্যাঁ, চোখের রিসার্চ কিন্তু বছরের পর বছর হচ্ছে, বা অনেক বছর ধরে চোখের রিসার্চ করছে, বা অনেক ধরনের প্রযুক্তি আমরা ডেভেলপ করছি, মানে ডেভেলপ হয়ে হয়ে গেছে, কিন্তু কারো যদি চোখ একবার হারায় যায়, চোখের ভিশন, সেটা কিন্তু রিগেইন করা কোনোভাবেই সম্ভব না। তো এটা কিন্তু, এই প্রশ্নটা কিন্তু আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন যে আমার চোখের সমস্যা এবং আমি কম দেখা শুরু করি, মানে আমাদের যেটা হয় 40 বা 45 বছর বয়স পর থেকে মানুষের চোখের সমস্যাগুলো শুরু হয়, বিশেষ করে দেখতে কম পাওয়া। আমি এখনো চোখে চশমা পরে আছি। হ্যাঁ, এটা এটা আসলে যারা একবার চোখে কম দেখা শুরু করে, এই দেখা, এই যে আমি যে কম দেখতেছি এটাকে ফিরায় আনা এখনো পর্যন্ত পসিবল হয়নি। হ্যাঁ, যেটা হইতে পারে যে আপনার এই সমস্যাটা যাতে আরো গভীরে না যায়, সেটার জন্য প্রিভেন্টিভ মেজারমেন্ট আছে, কিন্তু আপনার চোখের দৃষ্টিশক্তি রিগেইন করার যে টেকনিক, এটা এখনো পর্যন্ত নাই। সো এই জিনিসটা হ্যাঁ, আমাকে এখন খুবই, মানে ওয়ান কাইন্ড অফ, আমি অবাক হয়ে যাই যে আসলে সত্যি আমিও অবাক এটা কিভাবে বিষয়টা সম্ভব? নিয়ে। হ্যাঁ, কিভাবে সম্ভব? আমরা চোখ, মানে আমাদের এত রিসার্চ, এত এত টেকনোলজি, রিসার্চ গবেষণা হচ্ছে। হ্যাঁ, কিন্তু চোখের ভিশন ফিরে আনা সম্ভব না। So, সেক্ষেত্রে কি, কি মানে ফর্মুলা ইউস করা হয় ভীষণ ফিরিয়ে আনার জন্য? হ্যাঁ, সেই ক্ষেত্রে সারা পৃথিবীতে যে রিসার্চ গুলো এখন চলতেছে, এই রিসার্চ গুলো মেইন পয়েন্ট হলো যাতে করে আমাদের যে ভিশনটা যতটুকু লস হয়েছে, এর থেকে আরো যাতে লস বেশি না হয়, জাস্ট এটাকে আমরা যাতে স্লো করতে পারি, হুম, স্লো স্লো করে দিতে করতে পারি। পারি। যেমন আমি যদি একটু বলি, আমরা কিভাবে দেখি, কোনো জায়গা থেকে একটা লাইট আমাদের চোখের মধ্যে প্রবেশ করে, তারপর চোখের ভিতরে একটা অংশ আছে যেটাকে আমরা বলি রেটিনা। সেই অংশে যখন এই লাইটটা টাচ করে বা হিট করে, তখন সেই রেটিনার কিছু সেল আছে যেগুলোর নাম হলো ফটো রিসেপ্টর সেল। সে কি করে, ওই লাইটটাকে অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করার পরে সে কিছু সিগন্যাল ক্রিয়েট করে। সেই সিগন্যাল গুলো তখন চোখের পিছনে আর একটা অংশ আছে, সেটার নাম অপটিক নার্ভ। এটা বলতে পারি কারেন্টের তারের মতো, যেটা বা ওয়্যারের মতো। সে কি করে, হুম, এই হুম। সিগন্যালটাকে ব্রেন পর্যন্ত নিয়ে যায়। তারপর ব্রেনের যেই অংশ সেইটাকে রিসিভ করে। তো ব্রেন কি করে, সেই সেই সিগন্যালটাকে, ব্রেন কিন্তু জানে না কি হচ্ছে বাইরে, ব্রেন শুধু সে একটা হ্যাঁ, সিগন্যাল হ্যাঁ। রিসিভ করে। সিগনাল তারপর রিসিভ করে। ব্রেন সেটাকে প্রসেস করে আমাকে বলে, আচ্ছা এই জিনিসটা দেখতে এরকম বা এরকম। তাহলে দেখেন আমাদের দেখার সাথে কতগুলো সম্পর্ক। প্রথম হইলে চোখের হ্যাঁ, মধ্যে ওই লাইটটা যাইতে হবে। দ্বিতীয় হইলো রেটিনা ওই লাইটটাকে রিসিভ করতে হবে। তৃতীয়, রেটিনা ওই লাইট রিসিভ করার পর একটা সিগন্যাল ক্রিয়েট করতে হবে। ৪ নাম্বার যদি বলি, সেই সিগন্যালটাকে ব্রেন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে অপটিক নার্ভ, সেটাকে সুস্থ থাকতে হবে। ফাইনালি ব্রেনের ওই অংশটা পুরোপুরি সুস্থ থাকতে হবে, পুরা সিগন্যালটাকে কোড করা, আনকোড করা এবং একটা ফাইনাল ইনফরমেশন দেওয়া। এই হলো জি। ওভারঅল প্রসেস। এখন এই পুরা প্রসেসের মধ্যে যদি কোনো একটা সমস্যা হয়, সাপোজ আপনি ধরেন যে আপনার চোখে রেটিনার সমস্যা, তার মানে সে লাইটকে অ্যাবজর্ব করে রেসপন্স ক্রিয়েট করতে পারবে না। অথবা আপনার হ্যাঁ, 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 চোখও অবশ্যই। ভালো, রেটিনাও ভালো, কিন্তু আপনার অপটিক নার্ভের সমস্যা। তার মানে সে সিগন্যালটাকে সুন্দর করে ব্রেন পর্যন্ত পৌঁছে দিতে পারবে না। অথবা আপনার ব্রেনের কোনো অংশে সমস্যা, সে সিগন্যালও পাইলো, সবকিছু পাইলো, কিন্তু সে সেটাকে প্রসেস করতে পারল না। প্রসেস করতে পারল না। হ্যাঁ। এখন দেখেন যদি আমাদের তাহলে এইখান থেকে সহজভাবে আপনি বুঝতে পারবেন আমরা কি কাজ করি। আমরা মূলত প্রথম হ্যাঁ, ২ হ্যাঁ। টা অংশ নিয়ে কাজ করি। রেটিনা প্লাস অপটিক নার্ভ। এই ২ টা পার্ট নিয়ে আমাদের অপটিমাল। কাজ। আমরা ১ম এ দেখি জি। রেটিনা ঠিক আছে কিনা, অথবা অপটিক নার্ভে কোনো সমস্যা হইছে কিনা। ২ টা আলাদা, আলাদা আমাদের গবেষণা। রেটিনা যদি ড্যামেজ হয় কি হইতে পারে? অথবা অপটিক নার্ভ যদি ড্যামেজ হয় কি হইতে পারে? এই ২ টা নিয়ে আমাদের মূলত আমাদের ল্যাবে আমরা কাজ করি। জি ভাই। তো আপনার এই নিউরো ডিজেনারেশন, তো আপনারা কোন, কোন টেকনিক ইউস করেন এক্ষেত্রে সেটা নিয়ে যদি একটু আলোচনা করতেন। আচ্ছা, এখন আগের পয়েন্ট থেকে আমি আবার যদি একটু বলি যে নিউ নিউরন কি? আমরা জানি যে আমাদের বডিতে প্রচুর পরিমাণ নিউরন সেল আছে, নিউরন সেল গুলো আছে।
সেগুলো নিউরন সেলগুলো ব্রেইনে অথবা আমাদের স্পাইনাল কর্ডে এবং ইভেন রেটিনাতেও প্রচুর পরিমাণ নিউরন সেল আছে। কোনো কারণে এই নিউরন সেলগুলো যদি ড্যামেজ হয়ে যায়, কোনো কারণে এই নিউরন সেলগুলো যদি প্রপার ফাংশনিং যদি না করে, তাহলে যে পরিমাণ সিগন্যাল দেওয়ার কথা অথবা যে পরিমাণ লাইটের রেসপন্স হওয়ার কথা, সে সেই পরিমাণ সিগন্যাল কিংবা রেসপন্স সে করতে পারবে না। এইটাকেই আমরা বলি নিউরো ডিজেনারেশন। মানে আমার নিউরনটা ড্যামেজ হয়ে গেছে অথবা কোনো কারণে আমার নিউরনটা ড্যামেজ হওয়া শুরু হয়েছে। আমরা এখন একটা সেল যখন ড্যামেজ হয়, এজ ইউজুয়াল আমাদের বডিটাকে এরকম ভাবে ফাংশনিং করে। কোনো কারণে আমার একটা সেল ড্যামেজ হইলো, সে কি করে আরো কিছু সিগন্যাল পার্শ্ববর্তী সেলকে দেয় যে ঠিক আছে আমার এই সমস্যা হচ্ছে। ইভেন একটা সিগন্যাল সে ব্রেইনেও পাঠায় দেয়। তখন ব্রেইন কি করে এই সেলটা যাতে ড্যামেজ না হয় অথবা এই সেলটাকে যাতে তাড়াতাড়ি রিকভারি করা যায়, সেই ধরনের আরেকটা সিগন্যাল আমাদের এখানে পাঠায়। এই সিগন্যাল গুলো যদি কোনো কারণে ইমব্যালেন্স হয়ে যায়, ব্রেন তো আসলে বুঝতেছে না, না ব্রেন তো আসলে চোখে এসে দেখে না যে চোখে কি হচ্ছে। না ব্রেন তো শুধু একটা সিগন্যালটা সিগন্যাল গ্রহণ রিসিভ করবে। করে। হ্যাঁ, যে সে রাইট। তো একটা সিগন্যাল রিসিভ করে। এখন কোনো কারণে ওই সিগন্যালটা ব্রেন না বুঝে অন্য একটা সিগন্যাল পাঠিয়ে দিল। চোখে যেই চোখের ছোট্ট একটা ইনফ্লামেশন হয়েছে সাপোজ, কিন্তু ব্রেন বুঝতেছে চোখে মনে হয় অনেক বড় কিছু একটা হয়ে গেছে, তাড়াতাড়ি তাকে রিপেয়ার করতে হবে। অথবা চোখে কোনো কারণে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে অথবা কোনো কারণে সেল ফাংশনিং করতেছে না, তো ব্রেন কি করে অন্য একটা সিগন্যাল পাঠায় দেয়, যে জায়গায় ইনফ্লামেশন কমানোর কথা ইনফ্লামেশন আরো বাইরে যায়। বেড়ে তো যায়, রাইট। ইনফ্লামেশন, হ্যাঁ, ইনফ্লামেশন বেড়ে যাওয়ার কারণে যে সেলগুলো থাকার কথা ছিল, প্রপারলি ফাংশন করার ভালো সেল ছিল, এখন সেই সেলগুলো ড্যামেজ হওয়া শুরু হয়ে গেল। রাইট। এই যে একটা সেল ভালো সেল আবার ইনফ্লামেশন, ফলস ইনফরমেশন অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে সে যে ড্যামেজ হওয়া শুরু হয়ে গেল, এর কারণে আমাদের যে নিউরন সেলগুলো সেটা কমতে থাকে। বিশেষ করে চোখের, আমাদের পুরো রিসার্চটা আমরা চোখ নিয়ে, আমরা যেহেতু চোখ নিয়ে কথাবার্তা জি, বলতেছি, জি, অবশ্যই। নিউরন বলতে গেলে আমাদের চোখের নিউরন বলতে বলতে পারি, চোখের নিউরন বা অর্থাৎ নিউরন জি, সেলগুলো চোখের মধ্যে যেগুলো আছে। জি, এই যে নিউরন সেলগুলো কমে যাওয়া বা তার ফাংশনিং ডিক্লাইন হওয়া, এটাকে আমরা নিউরো ডিজেনারেশন বলি। এখন আমরা কি করি, মানে আমাদের ল্যাবে আমরা কি করি, ধরেন আমাদের এই একটা একটা জায়গায় ইনফ্লামেশন হইলো, নিউরন সেলগুলো ড্যামেজ হওয়া শুরু হইলো। তো আচ্ছা, আমরা যদি ইনফ্লামেশনটাকে কমাইতে পারি, তাহলে কি নিউরন সেলগুলো ড্যামেজ হওয়া কমবে না বাড়বে? অবশ্যই কমবে। কমবে। তো আমরা কি করি, আমরা চেষ্টা করি যে এরকম কোনো ইনফ্ল্যামেটরি সাবস্টেন্স আমরা আনতে পারি কিনা, অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাবস্টেন্স, যেটা দিলে চোখের যে ইনফ্ল্যামেশনের কারণে নিউরন গুলো ড্যামেজ হচ্ছে, সেটাকে কি কমানো যায় কিনা। তো আমাদের রিসার্চটা, আমাদের একটা মানে আমাদের ল্যাবের একটা পার্ট হলো এরকম যে ঠিক আছে, অ্যান্টি ইনফ্ল্যামেশন, আমরা ইনফ্ল্যামেশনটাকে কমানোর জন্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি কোনো সাবস্টেন্স আনতে পারি কিনা বা ডেভেলপ করতে পারি কিনা। এটা হলো আমাদের একটা একটা পার্ট কি। ঠিক একইভাবে, এটা তো রেটিনার কথা বললাম, একইভাবে আমরা অপটিক নার্ভে তো এই জি, সমস্যা হইতে পারে। অপটিক নার্ভ যদি ড্যামেজ হয় বা ইনফ্লামেশন হয়, তাহলে তো সেও তো তার যে নিউরন সেল গুলো আছে সেটাকে ড্যামেজ করে ফেলবে বা ডিক্লাইন করে ফেলবে। তো অপটিক নার্ভের যে সেই ইনফ্লামেশনটা যদি আমরা কমাইতে পারি, তাহলে তো ড্যামেজটাও কমবে নিশ্চয়ই। জি, তো অবশ্যই। আমাদের ল্যাবে এই দুইটাই মূলত আমরা কাজ করি, চোখের এবং অপটিক নার্ভের ইনফ্লামেশন কিভাবে ড্যামেজ বা ইনফ্লামেশনের পরিমাণটা কিভাবে কমানো যায় এবং সেই কমানোটা কিভাবে সরাসরি ভিশনের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা আইডেন্টিফাই করা। জি। তো ভাই আপনাদের গবেষণায় যে থেরাপিটা আছে মানে আপনারা যেটা বলেন কমানোর জন্য কি, কি ইউস করা উচিত? তো এই থেরাপি আপনাদের গবেষণা নিয়ে যদি আমাদের একটু আলোচনা করতেন। হ্যাঁ, এখন আমরা আমাদের এখানে আমরা মূলত আমাদের সাথে বেস্ট কয়েকটা কোম্পানির সাথে আমাদের কোলাবোরেশন আছে। এই যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, এখন মানে এখানে আর একটু বুঝতে হবে, চোখ কিন্তু সাধারণ শরীরের অন্য অর্গানের মতো না, খুবই সেনসিটিভ। আপনি চাইলেই এক অন্য অন্য একটা যেমন মনে করেন যে অন্য একটা ডিজিজের ক্ষেত্রে আপনি একটা ড্রাগ এক্সট্রাক্ট করছেন অথবা কোনো কম্পাউন্ড, কেমিক্যালি কম্পাউন্ড এক্সট্রাক্ট করছেন, সেটা শরীরে প্রবেশ করায় দিলেন, কিন্তু হয়তো সেটা এত বেশি মানে ওই পরিমাণ ক্ষতি করবে না। কিন্তু আপনি যদি সেই ড্রাগটা সরাসরি চোখে দিয়ে দেন, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, যে জায়গায় চোখ ভালো হওয়ার কথা সেই জায়গায় যদি চোখ নষ্ট হয়ে যায়, তাহলে আপনার কাছে মানে আপনি দিলেন ড্রাগ, ড্রাগ আমরা এপ্লাই করছি চোখ ভালো হওয়ার জন্য, কিন্তু ড্রাগ দেওয়ার পরে চোখ নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তো আমরা শুরুতেই যে কাজটা করি,
যে কোনো ড্রাগ, যে কোনো কম্পাউন্ড শুরুতেই অ্যাপ্লাই করার আগে আমরা এটা টক্সিসিটি ইফেক্টটা দেখি। এটা কি টক্সিক কিনা টক্সিক না, স্পেশালি চোখের জন্য। শুরুতে আমাদের ল্যাবে যে কাজটা, যে কোনো ড্রাগ সিনথেটিক হইতে পারে অথবা আপনার এক্সট্রাক্ট হইতে পারে কোনো প্ল্যান্ট অথবা কোনো আদার কোনো সাবস্টেন্স থেকে, অথবা কেমিক্যালি মডিফাইড কোনো ড্রাগ, সেটা চোখের জন্য ভালো না খারাপ সেটা আমরা আগে দেখি। এখন বলতে পারেন ভাই এটা কিভাবে দেখেন, মানুষের চোখে কি অ্যাপ্লাই করে দেখেন হ্যাঁ। কিনা? না, আসলে একটা সুস্থ মানুষের চোখে তো আসলে কোনোভাবেই সম্ভব না। আমরা যেটা করি, আমরা ইঁদুর, বিভিন্ন প্রজাতির ইঁদুর আছে রেড, সেইগুলোকে নেই এবং সেগুলোর চোখে সরাসরি আমরা ওই ড্রাগ গুলো ইনজেক্ট করি এবং একটা জি, লম্বা সময় দেখি। ১ মাস বা ২ মাস আমরা প্রতি সপ্তাহে এটা দেখি যে চোখের কি ধরনের পরিবর্তন হচ্ছে। একটা নরমালি একটা ড্রাগ দেওয়ার ফলে যদি সরাসরি চোখ লাল হয়ে যায় অথবা চোখের সাইজ বাইরে যায়, বড় হয়ে যায়, চোখ বড় হয়ে যায়, অথবা চোখ ছোট হয়ে যায়, অথবা হুম, হুম। সেই চোখে আর দেখতে পারে না। তো এই জিনিসগুলো আমরা একটা ১ মাস অথবা ২ মাস একটা লম্বা সময় দেখি। তারপরে আমরা কনক্লুশন করি যে আচ্ছা ঠিক আছে, এই ড্রাগ দেওয়ার ফলে তার এই পরিবর্তন হইছে অথবা এই পরিবর্তন হয় নাই। তার মানে এটা সেফ অথবা এটা সেফ না। এই কাজটা সব মানে আমাদের ল্যাবে ১ম এই কাজটা আমরা করি। যেমন আমি যদি জি, একটু বলি, কিছুদিন আগে একটু লম্বা করি এই ব্যাপারটা। কিছুদিন আগে অবশ্যই। আমাদের একটা কোম্পানি থেকে আমরা এক্সোজোম, আপনি হয়তো নামটা শুনতে পারেন, এক্সোজোম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম। বর্তমানে হ্যাঁ, ওয়ার্ল্ড এর মধ্যে খুবই রিনাউন্ড একটা টপিক হলো এক্সোজোম। এটা আসলে প্রচুর থেরাপিউটিক ইফেক্ট আছে। তো আমরা এই এক্সোজোম নিয়ে আসি এবং আমরা এটাকে প্রুফ করার চেষ্টা করি যে আসলে এক্সোজোম সেফ না সেফ না, বিশেষ করে চোখের ক্ষেত্রে। তো ইন্টারেস্টিংলি আমরা চোখে মাত্র 3 মাইক্রো এমএল এক্সোজোম ইনসার্ট করাই একটা ইঁদুরের বা অনেকগুলো ইঁদুরের অনেক। তো এই ইফেক্টের মাত্র 3 মাইক্রোলিটার ইনজেক্ট করার কারণে ইঁদুরের পুরা লুম, আমাদের ম্যাক্সিমাম ইঁদুরের লুম পড়ে গেছে। হ্যাঁ, লোম পড়ে গেছে। ইনজেক্ট করছি চোখে কিন্তু ইঁদুরের সিস্টেমেটিক ইনফ্লামেশনের কারণে তার লুম পড়ে গেছে পুরো শরীরে। তো এখন আপনি যদি ইয়েগুলো দেখেন, অন্যান্য রিসার্চ গুলো দেখেন, সবাই বলে যে এক্সোজোম সেফ, বিশেষ করে বডির জন্য। কিন্তু আমরা এটা হ্যাঁ, চোখে দিলাম, কিন্তু চোখে দেওয়ার ফলে আমরা এটা একটা টক্সিক ইফেক্ট পাইলাম। তো এর জন্য আমাদের রিসার্চের প্রথম কাজটি হলো যে কোনো কম্পাউন্ড, থেরাপিউটিক কম্পাউন্ডস কে আগে আমরা দেখি এটা আসলে চোখের জন্য সেফ কিনা। তা না হলে সত্যি। চোখ যদি একবার নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর কোনোভাবে ফিরে আনা সম্ভব না। হ্যাঁ, ভাই আরেকটা কথা হচ্ছে যে আপনি হ্যাঁ, আ বলেছিলেন আপনার সাথে যখন আগে কথা হয়েছিল, হ্যাঁ। লেজার ট্রিটমেন্ট নিয়ে আমি এটা একটু প্রশ্ন করা দরকার ছিল অবশ্যই। লেজার ট্রিটমেন্ট কতটুকু সেফ চোখের জন্য এবং এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এখন লেজার ট্রিটমেন্টে আপনাকে দেখতে হবে এটা আপনি কিসের জন্য সেটা ইউজ করতেছেন। হ্যাঁ, এখন আমাদের অনেক সময় কি হয়, লেজার ট্রিটমেন্টটা আপনার একটা সমস্যা সলভ করার জন্য দিলেন, তাই না? আমাদের কারো একটা চোখে কোনো একটা প্রবলেম, মনে করেন যে কারো গ্লুকোমা, গ্লুকোমা দেখে তার চোখের প্রেসার বাইরে যাচ্ছে, কোনো কারণে তার চোখে যে পরিমাণ পানি ড্রেনেজ হওয়ার কথা সেই পরিমাণ হচ্ছে না। তো তার তার যে চোখের যে প্রেসার সেটা বেড়ে যাচ্ছে। তো আপনি কি করলেন, তাকে ট্রিটমেন্ট করার জন্য আপনি লেজার ট্রিটমেন্ট করলেন যাতে করে হলো তার ড্রেনেজ সিস্টেমটা পরিপূর্ণ পারফেক্ট হয়ে যায়। কিন্তু যদি এরকম হয়, কোনো কারণে আপনার টার্গেট সেল মিস, আপনার যেই জায়গায় টার্গেট করার কথা ছিল লেজারটা, সেই জায়গায় টার্গেট নাই করে আপনার রেটিনাতে সেটা টার্গেট করলো এবং কোনো একটা ভালো সেলকে টার্গেট করলো। এবং সেই টার্গেট হওয়ার টার্গেট মিসম্যাচ হওয়ার কারণে আপনার রেটিনাতে কোনো ইনফ্ল্যামেশন হয়ে গেল, অথবা আপনার রেটিনাতে কোনো রেটিনার কোনো একটা ভালো সেল অথবা নিউরন সেল ড্যামেজ হয়ে গেল এবং সেটার কারণে ইনফ্ল্যামেশন ক্রিয়েট হলো। এবং ইনফ্ল্যামেশন হলে কি হয়, আমাদের শরীরে কোথাও ইনফ্ল্যামেশন হয় অথবা কিছু হয়, দেখবেন যে এই জায়গায় ব্লাড জমে যায়, অন্য জায়গা থেকে যে ব্লাড সেল গুলো বা ব্লাড যে ইয়ে আহ, এই ব্লাড চলে আসে। তো আপনার সেম চোখের মধ্যে যদি মিসম্যাচ হয় অথবা লেজার ট্রিটমেন্টটা যদি কোনো কারণে আহ উদাহরণস্বরূপ বলতে পারি, আমার কাছে একটা খুব রিসেন্ট আমাদের বাংলাদেশে এক ভাই, উনি আপনার ওনার চোখে হঠাৎ প্রচুর পরিমাণ রিসার্চ করার কারণে, প্রচুর পরিমাণ স্ক্রিনিং টাইমের কারণে ওনার চোখের প্রেশার বেড়ে, প্রচুর পরিমাণ চোখের প্রেশার বেড়ে গেছে। তো ওই তাইওয়ানের একজন ডাক্তারের সাথে গেল, তো বলে তুমি একটু লেজার নাও,
ইনশাল্লাহ তোমারটা ঠিক হয়ে যাবে। কিন্তু উনি ডাক্তারও মানে খুব ভালো, ওই ডাক্তারও খুবই ভালো। কিন্তু আমাদের তো এটা তো এক্সপার্টাইজের একটা ব্যাপার আছে, বা কখনো লাকেরও একটা ব্যাপার আছে, বা হ- কিন্তু ওনার ক্ষেত্রে হয়ে গেল বিপরীতটা। লেজার ট্রিটমেন্ট করার কারণে ওনার চোখে ব্লাড ফ্লো বেড়ে গেল। আমরা জানি কি, ব্লাড শরীরের মাধ্যমে, শরীর থেকে ব্লাড ভেসেলের মাধ্যমে চোখে যায়, সব জায়গায় তো ব্লাড যায়। এখন যে ব্লাড ভেসেল, আপনি লেজার ট্রিটমেন্ট করলেন, ব্লাড ভেসেলের ওপেনিং হয়ে গেল বড়, ছিদ্র থাকার কথা 2 মিলিমিটার, এখন 5 মিলিমিটার হয়ে গেল সাপোজ। তাহলে কি হলো, ব্লাডের ফ্লো বেড়ে যাবে। তো ব্লাডের ফ্লো বেড়ে যাওয়ার কারণে ওনার চোখে প্রচুর পরিমাণ ব্লাড চলে আসছে, এবং ব্লাড চলে আসার কারণে ব্লাড প্রেশার বেড়ে গেল। এখন ওনার যে রেটিনা, সেটা ডিটাচমেন্ট হয়ে গেল। তো লেজার ট্রিটমেন্টের ব্যাপারটা বোথ সাইড, সুবিধা অসুবিধা সব দিকেই আছে, কিন্তু হ্যাঁ, আমাদের হ্যাঁ, সতর্ক থাকতে হবে আসলে। আমি কার কাছে লেজার ট্রিটমেন্ট করি, মানে আমি যাচ্ছি, সে কি আসলে, তার হ্যান্ড এক্সপিরিয়েন্সটা কিরকম। হ্যাঁ, সেক্ষেত্রে মানে অভিজ্ঞদের আ অভিজ্ঞতা খুবই ওখানে যাওয়া ইম্পর্টেন্ট উচিত। এখনো তো। হ্যাঁ, 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 অভিজ্ঞতা অনেক ইম্পোর্টেন্ট। তো ভাইয়া আমরা আপনার যেসব কাজগুলো দেখি আপনি নিয়মিত কাজ করছেন, আপনার পেপার পাবলিশ হচ্ছে। তো একজন একজন সায়েন্টিস্ট যারা পেপার পাবলিশ করতে চাচ্ছে, রিসার্চ পেপার, সেক্ষেত্রে আপনার মানে উম এটার পরামর্শ বা কিভাবে করতে পারে এই সম্বন্ধে যদি একটু বলতেন? আসলে পেপার পাবলিকেশন তো এটা একটা লং জার্নি। পেপার পাবলিকেশন বলি, লাস্ট স্টেপটা হলো পেপার পাবলিকেশন, কিন্তু এর আগ পর্যন্ত তো অনেকগুলো স্টেপ বাকি আছে। প্রথমে হলো আপনাকে একটা আইডিয়া জেনারেশন করতে হবে, আপনাকে রিসার্চ এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হবে, তারপর হলো আপনার ফান্ড আনতে হবে, তারপর আপনার এক্সপেরিমেন্ট গুলো করতে হবে। এক্সপেরিমেন্ট করার ফলে আপনার কিছু রেজাল্ট হবে আপনার, সেই রেজাল্ট গুলোকে একটু লিপিবদ্ধ করতে হবে, একটা পেপার লিখতে হবে, এবং ফাইনালি সেটাকে পাবলিশ করতে হবে। তো যারা ইয়ং রিসার্চার, বা আমাদের বাংলাদেশে যারা বিশেষ করে আন্ডারগ্রেড বা এমএসসি যে পর্যায়ে যারা আছে, তারা যদি পাবলিকেশনের দিকে আগাইতে চায়, তো ডেফিনেটলি প্রত্যেকটা স্টেপ তাকে পার করে আসতে হবে। এরকম না যে জাস্ট হুট করে আমি একটা লিখলাম পেপার, সেটা পাবলিশ হয়ে যাবে, না। আমার একটা কনক্রিট রিসার্চ আইডিয়া থাকতে হবে, এবং আমার সেই আইডিয়া বা আমার যে হাইপোথিসিস আছে সেই অনুযায়ী আমার ডাটা গুলো থাকতে হবে, এবং ফাইনালি সেইগুলো আমি কোথায় পাবলিশ করতে চাই। সাপোজ সব জার্নাল তো আমার যেই পরিমাণ ডাটা আছে, বা যে পরিমাণ আমার যেই ক্যাপাসিটি আছে, সেই অনুযায়ী আমার ওই জার্নালটা খুঁজে বের করতে হবে। এখন আমার হাতে আছে, আহ, মনে করেন যে 4-5টা ফিগার আছে, কিন্তু এখন আমি চাচ্ছি যে এটা নেচারে অথবা সেলে পাবলিশ করতে, এটা তো কখনোই সম্ভব না। তো আমার যতটুকু ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী এইটা কোথায় পাবলিশ করা যায় সেটাও খুঁজে বের করা, এটাও একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বলতে পারেন, এবং সেইখানে সেটাকে পাবলিশ করার জন্য ট্রাই করা। তো ইয়ং ইয়ং রিসার্চার ডেফিনেটলি আমি তাদেরকে বলবো, হ্যাঁ, পুরা স্টেপ গুলো সে যাতে প্রপারলি ফলো করে, খুব ভালো হয়। কারো গাইডলাইন, কারো কাছ থেকে স্পেসিফিক সে যদি গাইড পায়, তাহলে সেটা তার জন্য সবচেয়ে বেস্ট হবে কি। জি। ভাই আপনি তো সত্যি বলতে অনেক ভালো, ভালো লেভেলে কাজ করেছেন। সেক্ষেত্রে প্রফেসর ম্যানেজ কিভাবে আপনি করতেন? আপনার কোন কৌশল ছিল কিনা? ছিল কিনা। হ্যাঁ, প্রফেসর ম্যানেজ বলতে গেলে আহ, অনেকগুলো ওয়ে আছে। একটা বেস্ট এবং কমন যে ওয়েটা, সেটা হলো মেইলিং করা তাদেরকে, মানে মেইল দেওয়া, প্রফেসরদেরকে মেইল দেওয়া যে আমি আহ, এই কাজে আগ্রহী, তোমার সাথে কাজ করতে আগ্রহী। তো ঠিক আছে, তাকে মেইল দেওয়া, এটা একটা একটা অ্যাপ্রোচ। আরেকটা যেটা হইলো ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করা, যেটা আমাদের বাংলাদেশে হয়তো সবসময় সম্ভব হয় না। ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলোতে হইলে কি, এটা আরেকটু শর্ট অ্যাপ্রোচ বলতে পারেন, যে আপনার ফিল্ডে আপনি এমন একটা কনফারেন্সে অ্যাটেন্ড করলেন, যেটা হলো আপনার ফিল্ড, যেখানে পৃথিবীর বেস্ট বেস্ট রিসার্চাররা আপনার ফিল্ডে সেখানে আসে, বা তারা তাদের কাজটাকে প্রেজেন্ট করে। তো কনফারেন্সে অ্যাটেন্ড করলে আপনি সেই প্রফেসরের কাজ আগে থেকে জানেন, এবং তার সম্পর্কে আপনার একটা ধারণা আছে। হইতে পারে আপনি তাকে সরাসরি সামনে পাইলেন, এবং তাকে একটা কোশ্চেন করলেন যে আপনার তো এই কাজটা আমি দেখেছি, অথবা অথবা তাকে আগে মেইল করলেন যে আপনাকে তো আমি আগে মেইল করেছি, কিন্তু আপনি হয়তো খুবই বিজি, কিন্তু আমার এটা জানার ছিল। তখন সে বলবে, "ও আচ্ছা, এই ছেলেটা তো তাহলে তো, বা সে তো খুবই আগ্রহী।" এটা একটা শর্ট ওয়ে। আপনি তার সাথে মেইলে হয় হয় কি, আপনি 1,000 জনকে মেইল করলেন, সে মন চাইলে আপনাকে রিপ্লাই দিতেও পারে অথবা নাও দিতে পারে। কিন্তু কনফারেন্সে কিন্তু আপনি তাকে হ্যান্ড টু হ্যান্ড বা ফেস টু ফেস তাকে আপনি হ্যান্ডেল করতে পারতেছেন। তখন তাকে বলেন, আচ্ছা আমি তো পিএইচডি খুঁজতেছি, অথবা আমি তো পোস্টডক খুঁজতেছি, অথবা আমি তো আহ, এরকম হায়ার স্টাডি করতে চাচ্ছি, তোমার ল্যাবে কি কোনো স্পেস আছে কিনা, বা আমরা এটা নিয়ে কাজ করতে পারি কিনা। এটা আমার কাছে মনে হয় যে এই টেকনিকটা, আমি যদি আমার দিক থেকে চিন্তা করি, আমার কাছে এই টেকনিকটা সবচেয়ে বেস্ট মনে হয়।
হ্যাঁ, এখানে একটু কিছু প্রশ্ন থাকতে পারে ভাই, কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য তো কিছু টাকা পয়সা দরকার পড়ে, অথবা ডেফিনেটলি ভালো কিছুর জন্য তো আমাকে তো ইনভেস্ট করতেই হবে। করতে হবে। হ্যাঁ। তো ভাইয়া আন্তর্জাতিক ল্যাবে কাজ করার সময় একজন গবেষকের সবথেকে গুরুত্বপূর্ণ সফট স্কিল কোনটি বলে আপনি মনে করেন যে থাকা উচিত? আমার কাছে মনে হয় যে কমিউনিকেশন। কমিউনিকেশন কমিউনিকেশনের ২ টা পার্ট। একজন আমাকে কি কমান্ড দিচ্ছে সেটা আমি কিভাবে রিসিভ করছি, এবং তার কমেন্ট, সে যে আমাকে কমান্ড দিল সেটার পরিপ্রেক্ষিতে আমি তাকে কি ফিডব্যাক দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন একজন আমাকে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে বলল, বা আমার সুপারভাইজার আমাকে এক্সপেরিমেন্ট ডিজাইন করতে বলল, সে যেভাবে চাচ্ছে আমি যদি সেভাবে করতে পারি তাহলে হলো দ্যাটস বেস্ট। এখন সে আমাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, কিন্তু আমি সেই ইনস্ট্রাকশনটা আবার তাকে বুঝাই দিতে পারতেছি না, আচ্ছা এটা এইভাবে আমি করছি। তো কমিউনিকেশন স্কিলটা একইভাবে, মানে এই স্কিলটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে আমি যখন বিদেশ থেকে বাংলাদেশকে তাইওয়ানে আসি, তখন এই প্রবলেমটা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে। আমি জিনিসটা বুঝি বা জিনিসটা পারি, কিন্তু আমি ঠিকভাবে কমিউনিকেট করতে পারতেছি না। একইভাবে ল্যাবের যে অন্য মেম্বার আছে তাদের সাথে আমি কিভাবে কমিউনিকেশন করব, আমার সুপারভাইজারের সাথে কিভাবে কমিউনিকেশন করব, ইভেন আমার ক্লাসমেটদের সাথে আমি কিভাবে কমিউনিকেশন করব, এই স্কিলটা যার ভালো আমার কাছে মনে হয় সে ডেফিনেটলি ভালো করবে যে কোনো জায়গায়, ইভেন হ্যাঁ ভাইয়া। চাকরির ক্ষেত্রেও সে ভালো করবে। জি। জি ভাই, বাংলাদেশ থেকে যারা বিদেশে গবেষণায় যেতে চায়, তাদের জন্য সবচেয়ে বড় ভুলগুলো কি এড়িয়ে চলা উচিত? কোন ধরনের ভুলগুলো? এরকম আসলে স্পেসিফিক, কারণ ব্যক্তি পার্সন টু পার্সন অনেক কিছু ডিপেন্ড করে। আহ, সবচেয়ে বড় যে ভুলগুলো আমার কাছে মনে হয়, আমি যদি আমার ক্ষেত্রে চিন্তা করি, টাইম ম্যানেজমেন্টটা শিখে আসা উচিত। মানে কারো যদি প্রপার টাইম ম্যানেজমেন্ট থাকে, যে ঠিক আছে আমার সেমিস্টার এত তারিখ থেকে শুরু হবে, আমার ক্লাস টেস্ট এত তারিখে হবে, আমার এক্সপেরিমেন্ট এতদিনের ভিতরে শেষ করতে হবে, এই টাইম ম্যানেজমেন্টটা যদি আসলে কেউ প্রপারলি শিখে আসতে পারে, সেটা তার জন্য সব ক্ষেত্রে উপকারী হবে। এখন কেউ যদি জানে যে আমার একটা এক্সপেরিমেন্ট করতে ২ দিন সময় লাগে এবং এটার রেজাল্ট পাবো মানে তৃতীয় দিনে, তাহলে ডেফিনেটলি সে তার এক্সপেরিমেন্টটা ওইভাবে ডিজাইন করবে। টাইম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। বাংলাদেশ থেকে যদি কোনো শিক্ষার্থী বিদেশে বা চাকরির ক্ষেত্রে বলেন বা উচ্চশিক্ষার জন্য টাইম ম্যানেজমেন্টটা সে যদি প্রপারলি শিখতে পারে, সে অনেক ক্ষেত্রেই তার সাকসেসটা সে দেখতে পারবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। ভাইয়া যারা আ আন্ডার গ্র্যাজুয়েশন এ যারা আছে বা যারা এমএসসি করছে, তারা আপনার মতো চোখ নিয়ে গবেষণা যদি করতে যায়, তাদের কোথা থেকে শুরু করা উচিত? এইটা আসলে আমি আমার জানা মতে বাংলাদেশে আই রিসার্চ নিয়ে খুব বেশি একটা মানে কোনো ল্যাব আমি দেখি নাই। এর অনেকগুলো কারণ। কারণ হলো, প্রথম যে কারণটা অলরেডি আপনিও জানেন আমিও জানি, ফান্ডিং একটা বড় সমস্যা। দ্বিতীয়ত হইলো ওই ধরনের ল্যাব সেটআপ বাংলাদেশে নাই। তৃতীয়ত যদি আমি বলি, বাংলাদেশে এনিমেল এনিমেল হ্যান্ডলিং যে ব্যাপারটা, এটা এখনো ওইরকম ভাবে হয় না বা ওইরকম ভাবে নাই। আহ কিন্তু তারপরও সবকিছুর পরেও তো আসলে আমি যদি শুরু করতে পারি বাংলাদেশ থেকে মাইক্রোবায়োলজি থেকে পড়ে আইসা, মাইক্রোবায়োলজি ব্যাকগ্রাউন্ড নিয়ে, ডেফিনেটলি অন্যরাও পারবে আমি বিশ্বাস করি। কি এক্ষেত্রে তাকে প্রথমে সে নিজেকে প্রশ্ন করা উচিত, আমি কি আসলে কি চোখ নিয়ে বা আই রিসার্চ নিয়ে অথবা নিউরোলজি নিয়ে আমার কি আসলে পেশেন্ট আছে কিনা, বা আমার আগ্রহ হুম, আছে আগ্রহ। কিনা। হ্যাঁ, আগ্রহটাই আমি মনে করি যে প্রথম এবং প্রধান। কারণ জি ভাইয়া। আপনার যদি পিপাসা থাকে, ডেফিনেটলি আপনি পানি খুঁজে বের করবেন। হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। আগ্রহ থাকাটা জরুরি। ভাইয়া আরেকটা প্রশ্ন হচ্ছে শুধুমাত্র ভালো সিজিপিএ না ভালো রিসার্চ এক্সপেরিয়েন্স? আপনার মতে কোনটি বেশি গুরুত্বপূর্ণ এবং কেন? আমি বলবো যে দুইটাই দরকার। কারণ সিজিপিএ অনেক কিছুই ম্যাটার করে। আপনার যদি ভালো একাডেমিক স্কোর থাকে, ডেফিনেটলি, কারণ প্রতিযোগিতা তো আপনি যখন ইন্টারন্যাশনালি বিট করবেন, প্রতিযোগিতা শুধু তো বাংলাদেশ হবে না, আপনার কম্পিটিটর যারা হবে বা আপনার প্রতিদ্বন্দ্বী যারা হবে, ডেফিনেটলি সে অন্য একটা দেশের, অন্য একটা আহ, এলাকার বেস্ট স্টুডেন্টই তো হবে। আপনি যদি পাকিস্তানের কথা চিন্তা করেন, ইন্ডিয়ার কথা চিন্তা করেন, অথবা নেপাল, ভুটান বা পৃথিবীর যে কোনো দেশের কথা যদি চিন্তা করেন, সে তো সেই এলাকার বেস্ট স্টুডেন্টই হবে। তো আপনার যদি অবশ্যই। শুরুতেই আপনার একটা সিজিপিএ যদি খারাপ থাকে, তাহলে তো আপনি প্রথম মার্কিং ক্রাইটেরিয়াতেই তো আপনি তার থেকে পিছিয়ে গেলেন।
তাই না? সো আমার কাছে মনে হয় যারা স্টুডেন্ট আছে তাদের ডেফিনিটলি সিজিপিএ ম্যাটার করে। দ্বিতীয়, অবশ্যই এক্সপেরিয়েন্সটা খুবই দরকার, রিসার্চ এক্সপেরিয়েন্স। সেটা স্বল্প পরিসরে হলেও, ঠিক আছে? আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের হয়তো ল্যাব নাই বা ওইরকম ফেসিলিটিস নাই। তারপরও স্বল্প পরিসরে হইলো এই ঘর যাতে খালি না থাকে যে আমার কোনো রিসার্চ এক্সপেরিয়েন্স নাই। খালি থাকা মানে তো কিছুই নাই, আর কিছু থাকা হ্যাঁ, মানে হ্যাঁ। তো কিছু আছে। জি ভাইয়া। দুইটাকেই, এখন হ্যাঁ, দুইটাকেই জি, প্রাধান্য দিতে হবে। জি ভাইয়া। আগামী ৫ থেকে ১০ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? আহ একজন আসলে রিসার্চার এটা নাকি ই নাকি ইন্ডাস্ট্রি সায়েন্টিস্ট বা একাডেমিক কোন ধরনের আপনি দেখতে চান? আগামীতে আসলে আমি নিজেকে কোথায় দেখতে চাই এটা আসলে খুব বলা ডিফিকাল্ট। তবে আমার কাছে, আমি যেটা বলতে পারি যে রিসার্চটা আমার কাছে ভালো লাগে। কেন ভালো লাগে? এখানে কোয়েশ্চেন করার একটা সুযোগ থাকে, যেটা কেন হইলো অথবা কেন হইলো না। তো ডেফিনেটলি আমার ইচ্ছা এই ফিল্ডে আমার কেরিয়ার গ্রোথ করা, কেরিয়ারকে আগায় নিয়ে যাওয়া। এই ফিল্ডের যে এজ ইউজুয়াল যেই প্রসেস আছে সেটাকে আমি ফলো করব বা ফলো করার ইচ্ছা। কিন্তু স্পেসিফিকলি আসলে এখন বলা খুবই টাফ যে আমি নিজেকে কোথায় দেখতে চাই। হ্যাঁ, আমি নিজেকে একজন রিসার্চের মানে রিসার্চ স্টুডেন্ট হিসেবেই দেখতে চাই। জি ভাইয়া। আমরা একদম সত্যি বলতে শেষ পর্যায়ে চলে এসেছি। তো সেক্ষেত্রে আপনাকে সর্বশেষ যে প্রশ্নটা করতে যাচ্ছি, আজকের শ্রোতা ও তরুণ গবেষকদের জন্যে আপনার কোন বার্তা? এটা সবার জন্যই, আমার জন্য, আপনার জন্য, সবার জন্যই আমি মনে করি এই ৩ টা জিনিস, ৩ টা বা ৪ টা জিনিস খুবই ইম্পোর্টেন্ট। মানে একবার ফাইনালে যদি আমি বলতে চাই, আমি কি করতে চাই? এই প্রশ্নটা আমাকে করা উচিত। আমি কেন করতে চাই? এই প্রশ্নটা আমাকে করা উচিত নিজেকে। এবং এই ২ টা প্রশ্নের সাথে কি করতে চাই, কেন করতে চাই, কিভাবে করতে চাই, ৩ টা প্রশ্ন। এর সাথে আরেকটা স্পেসিফিক প্রশ্ন, কতদিনে সেটা করতে চাই। তো যারা নতুন বলতে পারি বা আমরা যারা রিসার্চ রিসার্চ ক্যারিয়ারে আছি অথবা যেকোনো ফিল্ডেই থাকতে পারি না কেন, ইভেন আমি কোনো, আমার কোনো ক্যারিয়ারই যদি না থাকে, এই ৪ টা প্রশ্ন যদি নিজেকে করা যায়, ডেফিনিটলি সে তার গন্তব্য খুঁজে পায়। সে তার ফাইনাল যে গোল যে বা মোটিভেশন সেটা সে খুঁজে পাবে। আমি মনে করি এই ৪ টা প্রশ্ন নতুন যারা আছে, যারা এখনো তার ক্যারিয়ার শুরু করে নাই অথবা যারা ক্যারিয়ার অলরেডি শুরুও করে দিছে, তাদেরকে এই ৪ টা প্রশ্ন করা উচিত নিজেকে। আ ধন্যবাদ ভাইয়া। আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আশা করি আপনার আজকে এই কথাগুলো থেকে তরুণ যারা গবেষক আছে, যারা চোখ নিয়ে পরবর্তীতে কাজ করতে চায় কিংবা তাইওয়ানে গবেষণায় যেতে চায় কিংবা যেকোনো গবেষণায় যেতে চায়, তারা উপকৃত হবে। তাছাড়াও আজকে আরো অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। তো সর্বশেষ ভাইয়া, জি। সর্বশেষ আপনি যদি কিছু বলতেন আমাদের বাই বাংলা নিয়ে। হ্যাঁ, আমি বলব, আ এ এ স্পেসিফিকলি আমি মাসুম ভাইকে ধন্যবাদ জানাই। মাসুম ভাই সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে। প্লাস অনেকদিন ধরে উনি চেষ্টা করতেছে। মাসুম ভাইয়ের সাথে আমার অনেকদিন ধরে পরিচয়। আলহামদুলিল্লাহ উনি চেষ্টা করতেছে বাংলাদেশে একটা আ ও বিশেষ করে আমরা যারা যারা আছি তাদেরকে নিয়ে কাজ করার। তো আমি ডেফিনিটলি আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি বাংলা বাংলার সাথে প্লাস হলো বাংলা বাংলার যে বিজ্ঞান আড্ডাটাকে খুব সুন্দর করে পরিচালনা করার জন্য বা এটাকে সামনে নিয়ে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায়। স্পেসিফিকলি আপনার এই কথাটা আমার ভালো লাগছে যে আসলে জ্ঞান তো সীমাবদ্ধ করে রাখার জিনিস না। জ্ঞান তো আসলে ছড়িয়ে দেওয়া দরকার। সো থ্যাংক ইউ। ঠিক তেমনি আমরা আমরা বাই বাংলার থ্রোতে অথবা আপনার এই বিজ্ঞান আড্ডার থ্রোতে আমাদের যে সীমিত জ্ঞান আমরা যেটা অর্জন করছি সেটা যাতে অন্যের কাছে বিলিয়ে দিতে পারি বা অন্যের কাছে স্প্রেড করে দিতে পারি, সেই প্রচেষ্টা যাতে আপনি চালু থাকে বাই বাংলার থ্রোতে, আপনার থ্রোতে, সেই সেই প্রচেষ্টা যাতে চালু থাকে এর জন্য আমি আসলে এটাই আমার আবেদন বলতে পারেন বা ফাইনাল মেসেজ বলতে পারেন। থ্যাংক ইউ। দর্শক আমাদের সাথে আজকে যারা যুক্ত ছিলেন, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাই বাংলার সাথে থাকবেন। আমরা আগামী সপ্তাহে চেষ্টা করব আরেকজন কোন গবেষক বা তিনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে কোন এক্সপার্টকে নিয়ে আসার জন্য এবং তার গল্প, তাদের রিসার্চ গবেষণা আপনার সামনে তুলে দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা। সরি শুভরাত্রি।